সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠান। আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই ভীষণ কনসাস নিজেদের প্রতি। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি নিজেদেরকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে, আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো দিক থেকেই। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমরা যে এত নিজেদের প্রতি কনসাস হয়েও কিন্তু ভীষণ আমাদের নিজেদের ইনার যে একটা যে সৌন্দর্যটা রয়েছে তাদের প্রতি কিন্তু আমরা ভীষণই আনকনসাস। তার কারণ হচ্ছে বাইরের খাওয়া দাওয়া, আর তার সাথে সাথে কিন্তু এই যে একটা সিচুয়েশন গতভাবে সবসময় যে পরিবর্তন হচ্ছে, আবহাওয়া কখনো ঠান্ডা কখনো গরম কখনো বৃষ্টি, এর জন্য কিন্তু আমাদের যেটা আজকালকার দিনে বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে পেটজনিত সমস্যা। আর এই পেটজনিত সমস্যার কারণেই কিন্তু আমরা বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে তো যাচ্ছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন সংক্রমণ ডিজিজেরও আমরা কিন্তু আক্রমণ করছি আমাদের শরীরে। কেন এই ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, কিংবা কেন আমরা আজকের দিনে দাঁড়িয়েও এত শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই সুন্দর করে কথাগুলো যিনি আমাদেরকে আজকে বলতে পারবেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদিক ডক্টর এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকে দিনে দাঁড়িয়ে আমরা তো একটা ফেস্টিভ মুডের মধ্যে অলরেডি চলে রয়েছি, কিংবা অক্ষয় তৃতীয়া যাচ্ছে, পয়লা বৈশাখ, তারপরে আরো বিয়ে বাড়ি আসছে, তো মানুষের খাওয়া দাওয়া, তার সাথে সাথে একটা ওয়েদার চেঞ্জিং এর ব্যাপার আসছে, তো তার সাথে সাথেই কিন্তু একটা পেট জনিত সমস্যা প্রত্যেকের ক্ষেত্রেই দেখা দিচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা কি শুধু ওয়েদার চেঞ্জিং এর জন্যই হচ্ছে, নাকি অন্য কোনো কারণ আছে, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, এই যে পেটের সমস্যাগুলো এখন যেগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এর মেন একটা কারণ কিন্তু আমাদের যে ওয়েদারের এফেক্ট আমাদের শরীরের উপর পড়ছে, তার একটা কিন্তু বড় তার প্রভাব আছে একটা ওয়েদারের। সেটা কেমন আমি বলি একটু, যে সাধারণভাবে কি হয়, আমরা যখন খাদ্য খাবারগুলো খাই, বিভিন্ন রকম রিচ খাবার খাই, যেগুলো ধরুন খুব তেল মশলা দিয়ে তৈরি হয়, বা ধরুন খুব দেখা যাচ্ছে অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার, বা খুব বেশি প্রোটিন খেয়ে ফেলছি, কার্বোহাইড্রেট তো থাকছেই তার মধ্যে। মানে আমি বলতে চাইছি যে বাইরের খাবারগুলো আমরা জেনারেলি যেগুলো আজকাল খাই, তার মধ্যে কিন্তু এই প্রবলেমগুলো খুব বেশি আসছে। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু কয়েকটা জিনিস আমাদের মেনে চলতে হবে। মানে ধরুন আমার রেগুলার যে একটা রুটিন লাইফস্টাইল, দিনচর্যা যেটা আমরা বলি, দিনচর্যা বলা হয়, সেটা কিন্তু প্রকৃতির সাথে মেনে মেনে আমাদের চলতে হয়। যেমন ধরুন বলি, আপনার শীতকালে আপনার খাদ্য ফুড হ্যাবিটটা যেমন হবে, খাদ্য খাবারের তালিকাটা যেমন থাকবে, গরমকালে কিন্তু তেমন থাকবে না, আবার বর্ষাকালেও বদলে যাবে। এই যে এই খাদ্যের তালিকাটা সিজন অনুযায়ী বদলাচ্ছে, কারণ আমাদের শরীরও কিন্তু সিজন অনুযায়ী আলাদা আলাদা ভাবে ফাংশন করে। আপনি দেখবেন শীতকালে বেশি ঠান্ডায় যেমনি গরম মানে কষ্ট হয় অতিরিক্ত ঠান্ডা হলে, আবার দেখবেন গরমকালে কিন্তু আবার বেশি জল দিয়ে আপনি স্নান করছেন, এসিতে থাকছেন, তাতে কিন্তু আপনার কষ্ট হচ্ছে না, আরাম লাগছে। কারণ হচ্ছে শরীরও কিন্তু চাইছে সেরকম একটা অ্যাটমসফিয়ার, যেটা গরমের জন্য ভালো হবে, যেটা আবার বর্ষার জন্য অন্যরকম হবে, আবার শীতকালের জন্য অন্যরকম হবে। তো এইগুলো সবগুলো নিয়ে আমাদের খাদ্য খাওয়ারের ধরন নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। সেইভাবে যদি না চলি, তাহলে কিন্তু আমাদের যে পেটের সমস্যাটাও কিন্তু আমাদের ঘিরে ধরবে। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছে তখনই কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে আমরা কি করে হেলদি খাবার দাবারের মধ্যে দিয়ে আমরা কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো এবং আমাদের পেটকে সুস্থ রাখতে পারবো। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে অজয় দে বলছি। হ্যাঁ বলুন অজয় বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স আমার 55। আচ্ছা বলুন, কি শারীরিক সমস্যা? সমস্যা বলতে ডাক্তারবাবু, আমার সমস্যা মানে পেটের প্রবলেম প্রচুর হচ্ছে। আচ্ছা, গ্যাস অ্যাসিডিটি প্রচুর পরিমাণে হয়। আচ্ছা, এটা কি এই এই যে গরম পড়েছে, এখন খুব বেশি গরম পড়ে যাচ্ছে, এই সময় হয়েছে নাকি 12 মাসই থাকে এটা? না, 12 মাসই এতটা হয় না, কিন্তু এই গরমের দিনে একটু প্রচুর হয়। আচ্ছা, আপনার খাদ্য খাবারের ধরনটা একটু বলুন। একটু রিচ খাবার খাই। হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আমি যেটা বলছিলাম, সিজন অনুযায়ী খাবার কেন চেঞ্জ করতে হয়। আমাদের যে শরীরের ভেতরে একটা কিন্তু গরম ভাব থাকে, সেই গরম ভাবটা আমাদের নর্মাল, সেই টেম্পারেচারটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো না। এবার কি হয়, আমরা যদি গরমের মধ্যে শরীরকে আরো বেশি গরম করা খাবারগুলো খাই, যেমন ধরুন
পেঁয়াজ রসুনের রান্নাগুলো কিন্তু আমাদের শরীরকে গরম করে, আদা আমাদের গরম করে, আদা যেমনি হজমে সাহায্য করে আবার শরীরকে কিন্তু গরম করে। তাহলে আমরা প্রত্যেকটা খাবারের মধ্যেই যদি আমাদের এই গরমকালে এই মশলা যেগুলোকে আবার তেলে বেশি করে কষিয়ে নিয়ে খাই, তার সাথে কি হচ্ছে, আমরা খাচ্ছি কি জিনিসগুলো, যে মাছ মাংস ডিমগুলোকে বেশি কষিয়ে নিয়ে খাচ্ছি। তার মানে পুরোটাই কিন্তু আমাদের প্রোটিনটা হজম করতে বেশি শক্তি লাগে, এনার্জি বেশি লাগে, সেটা ক্যালোরিটা বেশি খরচা করতে হয়। তার পাশাপাশি আবার দেখছেন যে আপনার পেটের মধ্যে যে অগ্নিটা আছে সেটাকে আরো অতিরিক্ত বাড়িয়ে ফেলছেন আপনার কি দিয়ে, যে পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে রান্না করে। তো দুটো ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের শরীরের যে টেম্পারেচারটা থাকা দরকার তার থেকে কিন্তু হিট বেশি হয়ে যাচ্ছে। এই যে হিটটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের পেটের গন্ডগোল আমরা দেখতে পাই। তো আপনার কি করতে হবে, যখন দেখছেন এটা গরমকালে বেড়ে যাচ্ছে, আপনার কি করতে হবে, খাদ্য খাবারগুলো খুব সাধারণভাবে খেতে হবে। তার মধ্যে ধরুন আপনি মাছ মাংস ডিম খাচ্ছেন, সেগুলোকে একদম খুব অল্প তেলে একদম হালকা ভাবে রেঁধে অতিরিক্ত গুরুপাক না করে সেটাকে কিন্তু আপনার খেতে হবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে যে ধরুন শাক সবজিটা আমার বাড়িয়ে দিতে হবে এই গরমকালে। কেমন বিভিন্ন রকম শাক পাওয়া যাবে, সেই শাক পাতাগুলো এই সময় খেতে হবে। আর তার পাশাপাশি আমাদের যেসব এই সিজনের মেইনলি যেসব আমার সবজি কি পাওয়া যায় এই সিজনে, মেইনলি আপনি পাবেন লাউ, লাউ জাতীয় জিনিসগুলো পাবেন, যেটার মধ্যে খুব জলের পরিমাণ বেশি থাকে এবং শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে। তার পাশাপাশি আপনি আবার পেয়ে যাচ্ছেন পটল, ঝিঙে, উচ্ছে, এগুলো দেখবেন এই সময় কিন্তু বেশি পাওয়া যায়, কারণ এই সময় এগুলো আমাদের খাওয়ার দরকার হয় আমাদের যে বাত পিত্ত কফ এই ত্রিদোষটাকে আমাদের ব্যালেন্স রাখার জন্য। তো এই ধরনের হালকা খাবার, মশলা কম দিয়ে খাবার যদি আমরা খাই, তাহলে দেখবেন আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত এক্সট্রা অগ্নি যেটা বলি বা হাইপার অ্যাসিডিটি কিন্তু তৈরি হবে না এবং হজম হতেও সাহায্য করবে। তার পাশাপাশি আরেকটা জিনিস দরকার, আমাদের পেটের মধ্যে কিন্তু আমাদের কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের সাহায্য করে আমাদের খাদ্য খাবার হজম হতে, যেটা আমরা আয়ুর্বেদায় ভাষায় বলি যে আপনার জঠা অগ্নি, যে অগ্নিটা আমার খাদ্যটাকে পচিয়ে সেটাকে হজম করাবে, সেই অগ্নিটা পেটের মধ্যে থাকে। সেটাকে ভালো রাখতে গেলে, সেই অগ্নিটাকে ঠিক রাখতে গেলে আমাদের কিন্তু শরীরকে ঠিক টেম্পারেচারটা দিতে হবে এবং খাদ্য খাবার কিছু দিতে হবে, যেই খাদ্য খাবারগুলো আমাদের ওই অগ্নিটাকে ঠিক রাখে। গরমকালে সবচেয়ে ভালো যেটা আমরা দইয়ের ছাঁচ বলি, যেটা ডাইরেক্ট দইয়ের লস্যি নয়, লস্যির মধ্যে আপনি দইটাকে পুরোটা দিয়ে খাচ্ছেন, তার মধ্যে অনেক সময় অনেকে চিনি দিয়ে খায়, ওটা খুব খারাপ। কি করতে হবে, আপনি যদি 1 কাপ টক দই নিচ্ছেন, তার সাথে 3 কাপ বা 4 কাপ আপনি জল নেবেন। এটাকে খুব বেশি করে আপনার ফেটাতে হবে, মিক্সিতে হোক বা আপনি ডালের কাঁটা দিয়ে হোক, এটাকে ফেটিয়ে ফেটিয়ে দেখবেন ওপরে একটা খুব তেল তেল ভাবওয়ালা একটা কিন্তু লেয়ার পড়ে উঠবে, যেটা তার মধ্যে কিন্তু ফেনা ফেনা হয়ে থাকছে। এইটা কিন্তু ক্রিম, মানে দইয়ের থেকে আপনি কিন্তু ক্রিমটাকে আলাদা করে দিলেন। তাহলে কি হলো, ক্রিমটা যেই সরিয়ে যাবেন তখন কিন্তু ওই যে পাতলা যে দইয়ের ঘোলটা তৈরি হলো, এটা কিন্তু আপনার হজম করতে সাহায্য করবে। ওই ওপরের জিনিসটা ফেলে দেবেন, নিচের যে পাতলা দইয়ের ঘোলটা রয়েছে ওটার মধ্যে একটু জিরা, গোটা জিরে যেটা আছে, সাদা জিরে যেটা বলি, ওটা একটু ভেজে নিয়ে তাইয়ে নিয়ে সেটাকে গুঁড়ো করে দেবেন, তার মধ্যে তার সাথে একটু বিট নুন দেবেন, একটু পারলে লেবুর রস চিপে দিন। এবার এটা খেতেও টেস্ট হবে এবং আপনার হজমেও কিন্তু সাহায্য করবে। এইভাবে করে যদি আমরা মেনটেন করতে পারি আমাদের গরমকালে, তাহলে দেখবেন খাদ্য খাওয়ারের জন্য যে আমাদের শরীরে পেটের গন্ডগোলটা হয়ে যায়, ওটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই বোঝানোর চেষ্টা করছেন যে আমরা কিভাবে আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারবো। দেখুন, আমাদের শরীরের কিন্তু প্রত্যেকটা অঙ্গই ভীষণ ইম্পর্টেন্ট, আর তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পেট। পেট যদি আপনার ভালো না থাকে, সুস্থ না থাকে, তাহলে কিন্তু আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে মানসিকভাবেও আপনারা ভেঙে পড়ছেন। কারণ যদি আমাদের সত্যি সত্যি শরীর ভালো না থাকে, আমরা কিন্তু মানসিকভাবেও কিংবা শারীরিক দিক থেকে বটে, মানসিকভাবেও কিন্তু অনেকটা ভেঙে পড়ি। আর তার জন্যই কিন্তু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রত্যেকটা মুহূর্তেই তারা কিন্তু চাইছেন যে আপনারা যাতে আয়ুর্বেদিক পদ্ধতিতেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি হাসদা থেকে কমলেশ দা বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন?
আমি অ্যাকচুয়ালি জানতে চাইছি গরমে চট করে গরমে মানে অতিরিক্ত গরম পড়েছে তো শারীরিকভাবে কিছুটা অসুস্থ হচ্ছে। তো ডাক্তারবাবু যদি আয়ুর্বেদিক ভাবে কিছুটা সাজেশন দেয় যে কি উপায়ে চললে আমরা মোটামুটি এই গরমটার টাইমটায় কিছুটা ভালো থাকি। একদমই। আপনার বয়সটা একটু বলবেন। আচ্ছা। হ্যালো। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা বলছি। দেখুন, প্রথম কথা আমি একটা কথা বলবো যে গরমে কিভাবে আপনি নিজেকে মেনটেন করবেন তার একটা কিন্তু আইডিয়া আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে। প্রথম কথা, গরমে দেখবেন কি হয়, আমাদের সবচেয়ে বেশি ঘাম তৈরি হয়। এই ঘামটা যখনই বেরাচ্ছে শরীরের মধ্যে যে আমাদের বিভিন্ন ধরনের সল্টস থাকে, মিনারেলস থাকে, সেগুলো কিন্তু শরীর থেকে বেরিয়ে যেতে থাকে। এবং তাতে আমরা একটা জিনিস ফিল করি কি, শরীরের মধ্যে যদি আমরা ঠিক পরিমাণে জল না খাই ডিহাইড্রেশন তৈরি হয়। আর তার পাশাপাশি কি হয়, মিনারেলসের ঘাটতির জন্য দেখবেন আপনি ক্লান্ত বা দুর্বল ফিল করছেন। ঠিক আছে, তাহলে আমাদের এই মিনারেলস গুলো ঠিক রাখতে হবে। তার পাশাপাশি শরীরকে হাইড্রেট করতে হবে, মানে পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে শরীরের যে টেম্পারেচারটা ওটাকে স্থির রাখতে হবে। ঠিক রাখার জন্য কি করতে হবে, সারাদিনে যদি আপনি একজন সুস্থ ব্যক্তি হন, কিডনির কোনো সমস্যা না থাকে বা হার্টের কোনো প্রবলেম না থাকে, বা যে ডাক্তারবাবুকে আপনি দেখাচ্ছেন এতদিন তারা কোনো আপনাকে জলের পরিমাণ বেঁধে না দিয়ে থাকে, তাহলে কিন্তু সারাদিনে আপনি একজন অ্যাডাল্ট 2.5 থেকে 3 লিটার জল মিনিমাম খাবেন। যদি দেখা যাচ্ছে আপনি খুব বেশি বাইরে যাচ্ছেন বা অতিরিক্ত মাত্রায় ঘাম হচ্ছে, তাহলে জলের পরিমাণ কিন্তু আরো বাড়াতে হবে। এটা মাথায় রাখবেন। এটা গেল প্রথম। দ্বিতীয়ত যেটা করতে হবে, এবার আমি একটু আগে বললাম যে মিনারেলস গুলো বেরিয়ে যায়, তাহলে কি করতে হবে, আপনি রেগুলার চেষ্টা করুন 1 গ্লাস করে শরবত খেতে। একটা তো আমি একটু যেটা বলছিলাম যে যখনই আপনি নুন চিনির জল একটা খাবেন, সেটা একটা কিন্তু স্যালাইন হিসাবে আমাদের কাজ করে এবং মিনারেলসের যে মানে ঘামের সাথে যেগুলো বেরিয়ে যায় সেগুলোকে আবার হতে সাহায্য করে। তাহলে ওটা আপনি 1 চিমটি নুন আর 1 চামচ চিনি, বা চিনি থেকেও ভালো হয় যদি আপনি গুড় দিতে পারেন, সেটা দিয়ে শরবত করে লেবু চিপেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা করতে পারেন। আরেকটা বলছি যে তার সাথে সাথে আরেকটু করতে হবে কি, যে আপনার যে দুপুরবেলা খেয়ে ওঠার পর সবচেয়ে ভালো, তাহলে ডাইজেশনেও সেটা সাহায্য করবে, যে দইয়ের যে ঘোল বললাম সেই ঘোলটা কিন্তু খাবেন। এবার আসবো যে খাদ্য খাবারের তালিকায় আপনার কি কি রাখবেন। প্রথম কথা, এই সময় রসালো ফলগুলো আপনার কিন্তু খেতে হবে। আপনি লেবু জাতীয় যেসব ফল আছে, তরমুজ আছে, আনারস পাবেন আর কিছুদিন পর, এগুলো কিন্তু প্রচন্ড রসযুক্ত খাদ্য খাবার। এই রস মানে এই যে ফ্রুটস, এর মধ্যেও কিন্তু আমাদের বিভিন্ন ভিটামিনস আছে, মিনারেলস আছে। এইগুলো কিন্তু রেগুলার কোনো না কোনো একটা ফল খেতে থাকবেন। ঠিক আছে, দেখুন একটা কথা মাথায় রাখবেন, প্রকৃতি কিন্তু প্রত্যেক সিজন অনুযায়ী তার খাবার কিন্তু তৈরি করে দেয় মানুষের জন্য এবং তার নিজের জন্য এবং পশু পাখিদের জন্য। তো আমাদের সেটা মাথায় রাখতে হবে। আজকাল দেখবেন কোল্ড স্টোরে সবকিছুই পাওয়া যায়, কিন্তু একটু মাথা কাটিয়ে দেখে নেবেন যে কোন ফলগুলো, কোন ভেজিটেবলস গুলো এই সময়ে হয়। ওটা কিভাবে বুঝবেন, যে সময়ে দেখবেন যে অন্য সিজনের থেকে এই সিজনে যেসব সবজি এবং ফ্রুটসের দাম কমে গেছে, বুঝবেন যে সেটা তখন অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে তখন সেটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে আর তখন তার দামটা কিন্তু কম হবে। আরেকটা জিনিস দেখবেন, যত আপনার বাড়ির কাছে তৈরি হওয়া জিনিসগুলো খাবেন তত কিন্তু হেলদি, কারণ তাতে তত কম আপনার ওই কি বলে প্রিজারভেটিভ দেওয়া থাকবে, যেগুলো ফল পচে যাতে না যায় তার জন্য যেসব কেমিক্যালস দেওয়া হয়। ধরুন আপনার বাড়ির কাছে, আপনি ধরুন কলকাতায় রয়েছেন, এবার আপনার দেখতে হবে আপনার বাড়ির কাছে কোন সবজিগুলো, কোন ফলগুলো সবচেয়ে কাছে পাওয়া যায়। যদি দেখছেন সবচেয়ে কাছে এখানে কি পাবেন বলুন তো, আমাদের আশেপাশে তরমুজ আর ডাব পাবেন, কারণ তরমুজ মোটামুটি যেসব জায়গায় সমুদ্র উপকূল এরিয়াগুলোতে তরমুজ পাওয়া যায়, নারকেল মানে ডাব পাওয়া যায়, সেই সব এলাকাগুলো কিন্তু আপনি সাউথ 24 পরগনা দিকে গেলেও কিন্তু পেয়ে যাবেন। এগুলো উৎপাদন হয়, তার প্রোডাক্ট মানে অনেক বেশি তার কাল্টিভেশন হয়, মানে চাষিরা সেগুলো চাষ করে। ঠিক আছে, তো এগুলো কাছে পাচ্ছেন। এইবার আরো কিছু ধরুন দূরে গেলে আপনি দেখবেন আনারসের চাষগুলো আপনি পাচ্ছেন, পশ্চিমবঙ্গের মধ্যেই পাবেন। এবার কোনো একটা ধরুন রসালো ফল, সেটা দেখবেন আজকাল পাওয়া যাচ্ছে কি, মৌসম্বি তো একটা আছে, মৌসম্বির মতো দেখতেই, আর একটু রংটা একটু আলাদা, হলদেটা, হলুদ কালারটা একটু আলাদা, পুরোটাই হলদে থাকে, সেটা কিন্তু ঠিক মৌসম্বি না, অন্য ফ্রুট। সেটা আমাদের কিন্তু লোকাল মার্কেটে পাওয়া যায় না, দূর থেকে আসে, তার দামও দেখবেন বেশি, কম্পেয়ার করলেই বুঝতে পারবেন। আমি সেটা না খেয়ে যদি আমি মৌসম্বিটা খাই, যেটা আমাদের আশেপাশে কোথাও হচ্ছে,
দেখবেন তার দাম আস্তে আস্তে দেখবেন কমে যাচ্ছে। আখ পাচ্ছেন, আখের রসটা খাচ্ছেন। এই যে রসালো ফলগুলো যখনই খাবেন, যত আপনার বাড়ির কাছাকাছি যেটা বেশি প্রোডাকশন হচ্ছে সেগুলো খাবেন, তত দেখবেন আপনার শরীর কিন্তু সুস্থ থাকবে এই গরম সিজনে। তো এটা মেনটেন করুন। রান্না বান্নার মধ্যে অবশ্যই রিচ রান্না যখন হচ্ছে কোনো দিন, ধরুন রিচ রান্না বলতে বলছি যেসব প্রোটিনটা হজম হতে একটু সময় লাগে, সেসব রান্নার মধ্যে আপনি আদা দিতে পারেন, কারণ হচ্ছে আদা হজম করতে সাহায্য করে। তার সাথে সাথে ধরুন সেসব রান্নায় আপনি তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছেন, কিন্তু অতিরিক্ত তেল দিয়ে সেটাকে কষিয়ে নেবেন না, তাহলে সেটা কি আরো গুরুপাক হয়ে যায়। রান্নার মধ্যে আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, দেখে এসেছি, যখনই মাংস রান্না হচ্ছে তার মধ্যে গরম মশলা দেওয়া হচ্ছে। গরম মশলাটা কিন্তু ডাইজেশনে সাহায্য করে। মনে হচ্ছে গরম, কিন্তু ওটা কিন্তু ডাইজেশনে সাহায্য করে। এমনকি আপনার যে দারচিনি কিন্তু আপনার সুগারকেও কন্ট্রোল করে। তো সবগুলো কিন্তু সাইন্টিফিক। আমাদের দেখবেন পূর্বপুরুষরা যে ধরনের খাদ্য খাবার খেয়ে এসছে সেগুলোই কিন্তু মেইনলি সাইন্টিফিক। তখন ব্যাখ্যা ছিল না, এখন তার ব্যাখ্যা হয়েছে। সেগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। আমরা ওয়েস্টার্ন কালচার, বিদেশি কালচারের যেসব খাদ্য খাবার, সেগুলো কিন্তু আমাদের খাবারের থেকে অনেক কম স্বাস্থ্যকর। ঠিক আছে, তো সেগুলোর দিকে না যেয়ে আমাদের জেনেটিক্যালি যেটা আমাদের জন্য স্যুট করে সেগুলোই কিন্তু খাদ্য খাবার খাওয়া উচিত। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি রাজেশ দাস বলছি, বাঁকুড়া থেকে। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সঙ্গে রাখবো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 29। আর সমস্যা হচ্ছে যে মানে কোনো কিছু খাওয়ার উপর না, মানে আমার বমি ভাব লাগে আর গ্যাস সম্পর্কে এটা। আর এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? এটা প্রায় হয়ে গেল 1 বছর কাছাকাছি। 1 বছরের কাছাকাছি। এক বছরের কাছাকাছি আপনি খেতে গেলেই বমি বমি লাগছে? হ্যাঁ। আচ্ছা, আপনি কোনো সময়ের জন্য ডাক্তার দেখিয়েছেন? কিছু মানে ওষুধ দিয়েছিলেন, হোমিওপ্যাথি সেগুলো খেয়েছিলাম, তো কিছুদিন ঠিক ছিল, যে আমার ওষুধ সেরে গেল, আবার সেরকম হচ্ছে। আপনার পেচ্ছাপ কেমন হয়? পেটটা কখনো মানে স্বাভাবিক হয়, মানে কখনো মানে হয়তো পেট গরম হয়ে গেল, মানে একটু কাল মানে লালচে কালার হয়ে যায়, তাহলে স্বাভাবিক। আচ্ছা, এমনি হজমের সমস্যা আছে কি? পায়খানা গন্ডগোল আছে? হ্যাঁ, পায়খানা মানে ক্লিয়ার হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি সেটা শুনুন। সবচেয়ে বড় কথা যে আপনার যে সমস্যাটা হচ্ছে, এর জন্য আপনি একটা কাজ করুন। প্রথম কথা বলবো, একবার আমাদের কাছে আসুন, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসুন। এখানে এসে আমাদের ডাক্তারবাবুদেরকে দেখান, দেখে তার চিকিৎসা করাতে হবে। যদি আমাদের এখানে ডাক্তারবাবুরা মনে করে হ্যাঁ এটা একটা চিকিৎসা করার মতো সমস্যা, তাহলেই আপনার চিকিৎসা হবে। যদি এটা খুব সাধারণ ব্যাপার হয় তাহলে হয়তো আপনাকে বুঝিয়ে দিবে কি করতে হবে। আর মেনটেন করার জন্য আমি বলে দিচ্ছি, যেটা করতে হবে, আপনি জলের পরিমাণটা বাড়াবেন। ঠিক আছে, আপনি বলছেন না মাঝে মাঝে আপনার শরীর বসে গেলে তখন আপনার পেচ্ছাপটা লালচে হয়, তার মানে আপনার ডিহাইড্রেশন হয়। তো জলের পরিমাণটা বাড়াবেন, ঠিক মতো জল খাবেন, সারাদিন ধরে জলটা খাবেন, প্রথম কথা। দ্বিতীয়ত, পায়খানা যেটা আপনার হচ্ছে পরিষ্কার হচ্ছে, এটা যাতে মেনটেন্ড হয়। তৃতীয়ত, খাবারের টাইম চেঞ্জ করবেন। অতি রাত্রে যদি ডিনার করতে হয় সেটাকে আপনি এগিয়ে এনে মোটামুটি 8টার মধ্যে চেষ্টা করবেন কমপ্লিট করার। দিনের বেলার খাবারটা মানে ব্রেকফাস্টটা হালকা রাখবেন, রাতের খাওয়া হালকা রাখবেন, দুপুরের খাওয়াটা আপনি একটু বেশি পরিমাণে বা বিভিন্ন ধরনের সব জিনিস দিয়ে খাবার খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটাকে কমিয়ে দিন, আপাতত তেল মশলা এগুলোকে কমিয়ে দিন, হালকা খাবার খান, চেষ্টা করুন ঘরোয়া খাবার খেতে। যদি ঘরের খাবার না খেতে পারেন, বাইরের খাবারের মধ্যে যদি রুটি বা চাল, রুটির জিনিস মানে আটার জিনিস বা চালের জিনিস যেটা আপনার স্যুট করবে সেটাই খাবেন। কারণ সেটা আপনার যদি স্যুট না করে জোর করে খেলে তাহলে পেটের সমস্যা কিন্তু হবে। তার পাশাপাশি ধরুন আপনি কোথাও গেছেন, সেখানে দেখছেন খুব রিচ খাবার, তাহলে সেই খাবারে যদি ধরুন আপনি মাছ নিলেন, মাছের ঝোলটা খাবেন না, মাছটা তুলে নিয়ে খেয়ে নেবেন। সেম মাংস ডিমের জন্য একই জিনিস। কি দিয়ে তাহলে খাবেন ভাতটা? ডালটা নিয়ে নেবেন, সেদ্ধ থাকলে সেদ্ধটা নেবেন। কেন? ডালের মধ্যে কোনো রান্নাতেই ডালের মধ্যে অতিরিক্ত মাত্রায় তেল দেওয়া হয় না। ঠিক আছে, যতটা তেল আপনার সেই মানে মশলা দিয়ে কষিয়ে দেওয়া রান্নাগুলোতে হয় বা শাকসবজিতে হয় বা মাছ মাংসে হয়, তেলের পরিমাণ সবচেয়ে কম হয় হচ্ছে আমাদের রান্নার মধ্যে ডালে। তো সেই ডালটা দিয়ে আপনি খাবেন, তার সাথে সাথে সেদ্ধ যেসব থাকবে সেটাও খেতে পারেন, অসুবিধা নেই। তো এইভাবে মেনটেন করুন, আশা করছি আপনি কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। আর তার পাশাপাশি একবার চলে আসুন আমাদের কাছে, এসে দেখিয়ে দিন।
আর এই মুহূর্তে কিন্তু আপনাদের যে কোনো রকম দরকার থাকলে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন হেল্পলাইন নাম্বারে। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন চেম্বারে পাবেন, কোন চেম্বারটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া যাবতীয় তথ্য যা কিছু আপনাদের জানার আছে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। আর তাছাড়া কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু মেচেদাতে আপনারা পাবেন ডক্টর বি শর্মাকে, রামনগর নতুন চেম্বার, সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন কিন্তু ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন আপনারা আবারও কিন্তু, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে আবারও, তাছাড়া কিন্তু ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে এবং বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। তাছাড়া কিন্তু আসানসোলে আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, রায়গঞ্জে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, তাছাড়া কিন্তু হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং জামশেদপুরেও কিন্তু পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। তাছাড়া কিন্তু কলকাতাবাসীদের জন্য আরো একটা অত্যন্ত সুখবর, সানডে কিন্তু স্পেশাল চেম্বার করছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর, উনি কিন্তু ডক্টর বি শর্মা, উনি কিন্তু অবশ্যই ল্যান্সডাউনের চেম্বারে থাকবেন। তাই যারা যারা স্যারকে দেখাতে চাইছেন কাইন্ডলি প্লিজ একটু আগে একটু যোগাযোগ করে নেবেন, নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু প্লিজ একটু যোগাযোগ করে নেবেন। কারণ যারা যারা সানডেতে স্পেশাল চেম্বার কিন্তু স্যার করছেন, ডক্টর বি শর্মা থাকছেন সেখানে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফ থেকে। তো যারা স্যারকে অবশ্যই দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই একটু প্লিজ নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করবেন। আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্লিনিকে ডাক্তারবাবুরা ছুটে ছুটে যাচ্ছেন, যাতে আপনারা আরেকটু আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা এগিয়ে চলতে পারেন। দেখুন, শরীর থাকলে শরীর কিন্তু অসুস্থ হবে, কিন্তু সেই অসুস্থতা নিয়ে বসে থাকলে চলবে না। আমাদের তো এগিয়ে যেতে হবে, সামনে অনেক বড় কাজ আছে, সেগুলো তো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। যদি তার জন্য আপনারা সত্যি সত্যি সুস্থ হতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা এটাই চাইছেন আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু ট্রিটমেন্ট করা হয়ে থাকুক একদম রুট থেকে। কারণ আপনারাও জানেন যে কোনো শারীরিক সমস্যার রুট ট্রিটমেন্ট জানাটা ভীষণ দরকার। কারণ রুট যদি সঠিকভাবে কোনো রোগের নিরাময় করা না হয়ে থাকে সেই রোগ কিন্তু বারবার ফিরে আসতে পারে। আর এখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডাক্তারবাবুদের জয়। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট করার চেষ্টা করছেন, যাতে আপনারা পরবর্তী জীবনে আর কোনো অসুস্থতা বোধ না করেন। স্যার, যেটা আমরা নিয়ে আলোচনা করছিলাম পেটজনিত সমস্যা, তো অনেকেই বলছেন যে গ্যাস কিংবা অ্যাসিডিটির মতন সমস্যার সাথে সাথেই মানে কিছু খেলেই পেটটা ফুলে যাচ্ছে কিংবা পেটটা ফেপে যাচ্ছে, মানে এটা কেন হচ্ছে যদি একটু বলেন। হ্যাঁ, এটা দেখুন, প্রথমে এটাকে ব্লটিং বলা হয়। যে এটা হবে মেইনলি হচ্ছে যদি আপনার কনস্টিপেশনের ধাত থাকে বা আপনার হজম ঠিক মতো না হয়। কারণ হচ্ছে যখনই আমাদের পেটের কোনো খাদ্য খাবার খাচ্ছি সেটা ঠিক মতো মানে পাচন ক্রিয়াটা ঠিক হতে হয়, মানে যেটা আমরা ডাইজেশন বলি। ডাইজেশন হলে কি হয়, দুটো পার্ট হয়। একটা পার্ট যেটা আমাদের নিউট্রিশন থাকে, পুষ্টি থাকে, সেটা আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায়, তারপরে ব্লাডের মাধ্যমে আমাদের বিভিন্ন কোষে ছড়িয়ে পড়ে। আর যে পার্টটা শরীরের দরকার নেই সেইটা আমাদের কি হয়, মল হিসাবে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এইবার ধরুন কারো কনস্টিপেশন আছে, তাহলে কি হচ্ছে, তাহলে পেট থেকে কিন্তু আমাদের ওই মলটা বেরাতে পারছে না, এবং যখনই পেট থেকে মলটা বেরাতে পারছে না তখন কিন্তু ও গ্যাসের সৃষ্টি করছে। যখনই ওই গ্যাসটা হবে, গ্যাসটা কোথায় থাকবে, আমার পেটের ভেতরেই থাকবে। এবার পেটের ভেতরে যখনই ওটা থাকছে তখন কি হচ্ছে,
আপনার কিন্তু দেখা যাবে আপনার পেটটা ফুলে আছে, ফেপে আছে, খেতে ইচ্ছা করছে না, আর খেলে হজম হচ্ছে না। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে আপনার খাবারের ধরনটা এমন হয়ে গেল যে পেট সেটা ঠিকমতো ডাইজেস্ট করতে পারলো না, আপনার পেটের মধ্যে কিন্তু মলটা তৈরি হয়ে গেল, যেটা আমরা যদি স্টুল পাস হয় দেখা যাবে সেখানে একটা বাজে স্মেল থাকবে, একদম যেন পাতলা পায়খানা হচ্ছে, অনেক সময় দেখা যায় যেন ক্ষীরের মতো ঘন হচ্ছে। এই জিনিসগুলো সবাই দেখবেন এসে পেশেন্টরা আমাদের কাছে বলে। তো এই ব্যাপারটা হচ্ছে, তার মানে পায়খানাটা পরিষ্কার হচ্ছে না। পায়খানার কিন্তু একটা আমাদের শরীর কেমন আছে তার একটা বড় একটা সাইন দেয়। যদি আপনার পায়খানা দেখা গেল একদম সেটা একটা গঠন থাকে, এটা নিজেরাই বুঝতে পারবেন, একটা সুন্দর গঠন, তার একটা সুন্দর কালার থাকবে এবং সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে হবে, তাহলেই বুঝবেন যে আপনার কিন্তু ভালো পায়খানা হয়েছে। ডেইলি পায়খানা মানেই যে তার পায়খানা পরিষ্কার হচ্ছে, কিন্তু একদম সেটা নয়। তার জন্যই আমাদের এখানে যখন আসে, আয়ুর্বেদের কথা হচ্ছে যদি পেটের মধ্যে আম তৈরি হয়, সেই আম থেকেই কিন্তু সব রোগের সৃষ্টি হয়। তাহলে পেটকে আগে ঠিক রাখতে হবে। পেটকে ঠিক রাখতে গেলে আমরা যখন এখানে ট্রিটমেন্ট শুরু করি, পেট যাতে পরিষ্কার থাকে তার দিকে কিন্তু আমরা 100% প্রথমেই নজর দিই। যারা বলছে, অনেকেই বলছে হ্যাঁ আমাদের পায়খানা রেগুলার হয়, আবার 3বার প্রশ্ন করলেই সে আবার বলে না মাঝে মাঝে হয় না। মানে কনফিউজ থাকে পেশেন্টরা যে আদৌ আমার পায়খানাটা কি ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না। তার জন্য আমরা কিন্তু সেই সব কথাবার্তা বুঝে শুনে আমরা ট্রিটমেন্টের মধ্যে কিন্তু এটা অ্যাড করা থাকে, যাতে আপনার পায়খানাটা ক্লিয়ার হয়ে যায়, পেট যাতে পরিষ্কার হয়, পেট ফেপে না থাকে, পেটের মধ্যে মল জমে না থাকে, সেগুলো ক্লিয়ার করে তখনই কিন্তু আমাদের যে ওষুধগুলো দিচ্ছি তার গুণাগুণ অনেক বেশি বেড়ে যায়। সেই মাত্রায় অনেক, যখনই গুণাগুণটা বেড়ে যায় আপনি কিন্তু তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে এবং আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে মানুষদের সত্যি সত্যি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। নাম? রুস্তাম বেগ, কোথায় বাড়ি আপনার? বিবিধিটাতে। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? তিনবার এলাম, ভালোই আছে এখন, আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটাচলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানা বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচন্ড ভাবে লিভার ট্রাবল ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, বললো বলে কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলে না, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধগুলো দেখে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারিনি। আমার পুজোর আগে ঠিক ইয়েও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি, এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1 এসেছে। আমি ক্রমশ শারীরিক, আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনের বাসেতেই চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি,
আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছে কী করে হলো, আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখা খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল, আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে মানে 27শে অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, অসম্ভব। জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? ভেলা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ড্যাশ ডাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছে, এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম। আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5.2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে, আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা আমার সত্যি কথা বলতে, যে আমি এত তাড়াতাড়ি এতটা ইমপ্রুভ হবো, আমাকে ডায়ালিসিসের অর্ডার দিয়ে দিয়েছিল। ওখানে তো আমার পয়সা লাগবে না ডায়ালিসিসে, কারণ আমার ওটা আছে। তো আমি সেই ডায়ালিসিস করবো না, ভয়ে আমার পেসমেকার আছে, যার ফলে আমি টিভির মাধ্যমে প্রোগ্রামটা দেখে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখানে এসে আমি প্রচন্ড ফল পেয়েছি। নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা নিজেদের প্রতি ভীষণ কনসাস। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি যাতে আমরা আভ্যন্তরীণভাবে যতটা সুস্থ থাকতে পারি তার থেকেও কিন্তু বেশি সুস্থ এবং সুন্দর থাকার চেষ্টা করি বাহ্যিকভাবে। আমরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছি যাতে আমাদের স্কিন বলুন, চুল বলুন, চোখ, ত্বক যাই বলুন না কেন একটু সুন্দর দেখতে লাগুক। এটা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে আজকালকার দিনে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা মানুষই ভীষণ নিজেদের প্রতি ওয়াকিবহল। একদম যাকে বলে ছোট ছোট স্কুলের বাচ্চারাও দেখবেন যখন যাচ্ছে তারাও কিন্তু চোখে সানগ্লাস পরে নিচ্ছে, নিজেদেরকে একটু যতটা পারছে তারাও প্রোটেক্ট করছে। কিন্তু এই সৌন্দর্যটার মধ্যে যখন আমরা স্কিন জনিত সমস্যা দেখতে পাই তখন কিন্তু আমরা একটু কিরকম যেন হয়ে যাই। আমরা কিন্তু তখন বুঝে উঠতে পারি না ঠিক কি কি কারণে আমাদের এই স্কিন জনিত সমস্যা দেখা দিচ্ছে। আর আজকের দিনে দাঁড়িয়ে এই স্কিন জনিত সমস্যা কিন্তু ভীষণই নর্মাল ব্যাপার, কারণ আজকের দিনে ওয়েদার কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ভীষণ ফ্লাকচুয়েট করছে, আর তার সাথে সাথেও কিন্তু আমরা বিভিন্ন রকম স্কিন জনিত সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছি। তো এই স্কিন জনিত সমস্যা এক্স্যাক্টলি কি এবং কোন কোন দিক থেকে দেখতে গেলে বেশি আমাদের এই স্কিন জনিত সমস্যাগুলো হচ্ছে, কিংবা ঠিক কি কি কারণে হচ্ছে, যিনি এই কারণগুলো খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদিক ডাক্তার এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আমরা আজকের অনুষ্ঠানে স্যারকে আবারও আরেকবার স্বাগত জানিয়ে নিচ্ছি। স্যার, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু যেরকম ওয়েদার ফ্লাকচুয়েট হচ্ছে, তা সেক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাচ্ছি স্কিন জনিত সমস্যাও সেরকম হারিয়ে কিন্তু বেড়ে চলেছে। তো এক্স্যাক্টলি যদি দর্শকদেরকে বলেন এই স্কিন জনিত সমস্যাটা কেন হয়ে থাকে আর কি, আমরা আলোচনায় আসবো। হ্যাঁ, বলুন স্যার। হ্যাঁ, দেখুন, প্রথম কথা একটা জিনিস যেটা আমরা দেখি যে বিভিন্ন সিজনে কিন্তু আলাদা আলাদা স্কিনের সমস্যা আমরা দেখতে পাই। দেখবেন এই গরমকালে এবং বর্ষাকালে আমরা একটা জিনিস দেখতে পাই যে ফাঙ্গাল ইনফেকশন, দাঁতটা আমরা দেখতে পাই খুব বেশি। কেন হচ্ছে? এটা কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন, যেটার জন্য কিরকম ক্লাইমেট দরকার, যে স্যাঁতস্যাঁতে। এই গরমকালে কি হয়, মানুষ যে অতিরিক্ত ঘামে
এবং যেসব জায়গায় দেখবেন মানুষের ঘামটা জমে, যে কোনো দেখবেন একটা ভাঁজ পড়ে শরীরের, যেখানে যেখানে জায়গায় মানুষের ভাঁজ পড়ে সেই ভাঁজের জায়গাগুলোতেই কিন্তু মানুষের ঘামটা জমে, এবং সেই ঘামটা যদি মানুষ ঠিক মতো পরিষ্কার বারে বারে না করতে পারে তাহলে ঘামটা জমে এবং চান্সেস থাকে এই স্যাঁতস্যাঁতে জায়গাটার মধ্যে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন, দাঁত যেটা বলি সেটা কিন্তু দেখা দেয়। আবার বর্ষাকালেও তাই, বর্ষাকালে একটা কি হয় যে এই ফাঙ্গাল ইনফেকশনের প্রকোপটা বেড়ে যায় এবং মানুষ যদি একটু সতর্ক না থাকে বা দেখা যাচ্ছে জামা কাপড়গুলো একটু ভেজা থাকছে, মানে ড্যাম্প হয়ে থাকছে, সেগুলোই পরে নিচ্ছে বর্ষাকালে, সেখান থেকেও কিন্তু হতে পারে। শরীরের যে কোনো জায়গায় কিন্তু এই দাঁতগুলো আমরা দেখতে পাই। এটা গেল। আবার কিছু আছে, ধরুন অটো ইমিউন ডিজিজ বলা হয়, যে আমাদের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা সেটা যখন কমে যায় সেখান থেকে বা ভুলভাবে কাজ করে, সেখান থেকে আমাদের কিছু রোগ সৃষ্টি হয়। তার মধ্যে স্কিনের রোগের মধ্যে সোরিয়াসিস বলে একটা রোগ আছে। এই সোরিয়াসিস রোগটা কিন্তু দেখা যায় যে আমাদের কিন্তু সারা শরীরে হচ্ছে স্কিনের ডিজিজ একটা। এইগুলো হচ্ছে আমরা দেখতে পাই ইমিউনিটি ঠিক মতো না থাকার কারণে হচ্ছে, বা অটো ইমিউন ডিজিজ বলে কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে। আবার কিছু সমস্যা আছে আমরা স্কিনের দেখতে পাই, সেগুলো আমাদের হরমোনাল ঠিক ইমব্যালেন্সের জন্য দেখতে পাই, যে মেচেদার সমস্যা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায়, যারা ধরুন 40-45 প্রি মেনোপজ বা মেনোপজের সময় হয়ে গেছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে গালের মধ্যে কালো কালো ছাপ পড়েছে, এটাগুলো বলা হয় মেচেদা। এদের কিন্তু দেখা যায় বেশিরভাগের কিন্তু লিভার খুব গরম থাকে, কারণ এদের খুব শর্ট টেম্পার্ড হয়। এই যাদের এই প্রবলেমগুলো থাকে ফট করে রেগে যায় তারা, ঠিক আছে? দেখবেন আপনারা একটু মিলিয়ে নেবেন, যাদের এই সমস্যাগুলো আছে অল্পতেই রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, কারণ তাদের লিভার ফাংশন কিন্তু ঠিক মতো হয় না, এবং সেটা দেখা যায় একটা হরমোনাল চেঞ্জেসের ক্ষেত্রেও কিন্তু এইগুলো দেখা যায়। তো এরকম আলাদা আলাদা কিন্তু রোগ আছে যেগুলো আলাদা আলাদা কারণে কিন্তু বিভিন্ন সিজনে দেখা যায়। আমরা আবারও বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি দেব বলছি বেহালা থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, তো আমার সম্বন্ধে জানবো। বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা একটু বলবেন। আচ্ছা, আমার হ্যাঁ, একটু জোরে কথা বলবেন, আপনার সাউন্ডটা একদমই শোনা যাচ্ছে না। হ্যাঁ, বয়স হচ্ছে 37 বছর। আচ্ছা, বলুন কি শারীরিক সমস্যা? হচ্ছে আমাকে অনলাইনে কাজ করতে হয়, তো বেশিক্ষণ কম্পিউটার সামনে বসতে পারি না, মাথা প্রচুর যন্ত্রণা করে। এটা কতদিন ধরে হচ্ছে আপনার সমস্যাটা? হয়ে গেল 15-20 দিন হয়ে গেল। আচ্ছা, এর জন্য কি আপনি আগে কোনো ডাক্তার কনসাল্ট করিয়েছেন? ডাক্তার বলতে এমনি ডাক্তার দেখি ওষুধ খেয়েছিলাম, তো আর প্রথম কিছু করিনি। আচ্ছা শুনুন স্যার, আচ্ছা, তার মানে আপনি বসে কাজ করতে হয় কম্পিউটারের সামনে, তাই তো? এবং আপনার মাথা ব্যথা করছে। মাথার কোন পোরশনটা ব্যথা করে? মাথার মাঝখানে। মাথার মাঝখানে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, প্রথম কথা হচ্ছে যারা এরকম ধরনের বসে কাজ করে তাদের 2-3টে কারণে কিন্তু দেখা যায় যে মাথা ব্যথাটা হয়। একটা তার মধ্যে হচ্ছে যে চোখের যদি সমস্যা দেখা দেয়, কারণ যত বেশি স্ক্রিনের সামনে লোক কাজ করবে তত কিন্তু চোখের পাওয়ারের সমস্যা হয় বা চোখের বিভিন্ন সমস্যা দেখা দেয়, সেখান থেকে কিন্তু চোখের প্রবলেম আসতে পারে। সেটা কিন্তু আমাদের একটা পরীক্ষা টরীক্ষা করে চোখের ডাক্তারবাবুরা দেখে রিপোর্ট করে দেন যে কিসের মানে কি কারণে, মানে চোখের কোনো সমস্যা আছে কিনা বা চোখের পাওয়ার চেঞ্জ হয়েছে কিনা। যদি পাওয়ার চেঞ্জ হয় তার ট্রিটমেন্ট আছে, যদি চোখের অন্য কোনো সমস্যা আছে তারও কিন্তু আয়ুর্বেদে আমাদের কাছে ট্রিটমেন্ট রয়েছে। দ্বিতীয়ত হলো যে এই যে দীর্ঘদিন বসে বসে কাজ করছে একইভাবে, তাতে কিন্তু ঘাড়ের ওপরে খুব বেশি স্ট্রেন পড়ে, এবং অনেকেরই দেখা যায় যে সার্ভাইকাল স্পন্ডিলোসিসের সাথে সাথে ঠিক মাথার পেছন দিকেও কিন্তু অনেক সময় ব্যথা দেখা দিচ্ছে। অনেকের মানুষ মানে কাজের চাপটা এত বেশি থাকে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তাদের কিন্তু মাথায় ব্যথা হচ্ছে, ঠিক আছে? অনেকের মাইগ্রেনের সমস্যা আছে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে সেটা কিন্তু নার্ভজনিত, যে কোনো ব্যথাই কিন্তু অবশ্য নার্ভজনিত, কারণ নার্ভের উপরে বোধ হয় বলেই কিন্তু আমরা ব্যথাগুলো বুঝতে পারি। সেই ব্যথা যে কোনো ব্যথাই হোক, আমাদের নার্ভ ওইটা রেসপন্স করে বলে আমরা বুঝতে পারি যে ব্যথা হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, তো অনেকের কিন্তু এই ব্যথাগুলো হয় বিভিন্ন কারণে। তো সেটা কিন্তু আগে আমাদের বার করতে হবে কি কি কারণে ব্যথাগুলো হচ্ছে। আমাদের এখানে এলে ডাক্তারবাবুরা এটা কিন্তু বের করে নেওয়া যাবে যে কি ডায়াগনোসিস করা যাবে কি কারণে ব্যথা হচ্ছে। সেটা মাইগ্রেনের ব্যথা, অন্য কোনো ব্যথা, চোখের প্রবলেম থেকে হচ্ছে, মানসিক অতিরিক্ত মানে বডির ওপরে স্ট্রেস হচ্ছে তার থেকে হচ্ছে, কি কারণে হচ্ছে। অনেকের আবার দেখা যায় যে খাদ্য খাবার যদি ঠিক মতো হজম হয় না,
গ্যাস হয়ে যাচ্ছে অতিরিক্ত, সেখান থেকেও কিন্তু অনেক সময় মাথা ব্যথা করে। সবটা নির্ধারণ করেই কিন্তু আমাদের কাছে আপনার ট্রিটমেন্টটা হবে। তার পাশাপাশি এখানে মেডিসিনের পাশাপাশি যদি দেখা যাচ্ছে সেই প্রবলেমগুলো অনেক বেশি কি বলবো ব্রেন রিলেটেড, সেখানে কিন্তু আমাদের পঞ্চকর্মা থেরাপি খুব ভালো কাজে আসছে। শিরোধারা বলে কিন্তু আমাদের হয়, শিরোবস্তি বলে হয়, ঠিক আছে। এরকম বিভিন্ন পদ্ধতি আছে যেগুলো আমাদের মাথা মানে ব্রেনের যদি কোনো রকম সমস্যা হয়, মানে ধরুন অতিরিক্ত মানসিক চাপ, মানুষের ওপর মানে মনের কোনো ব্যাপার থাকে, সেগুলোর ওপরেও কিন্তু কাজ করে। তো ঘাবড়াবার কিছু নেই, একবার আসুন আমাদের কাছে, ডাক্তারবাবুদের দেখান, আমরাই আপনাকে কিন্তু আস্তে আস্তে গাইড করতে পারবো কি করলে এটা আপনি সুস্থ হয়ে যাবেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি সমীর বলছি। একটু জোরে কথা বলবেন। আমি সমীর বলছিলাম, সমীর। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন সমীর বাবু? নিজের বিষয়ে। আচ্ছা, আপনি কোথা থেকে কথা বলছেন এই মুহূর্তে? খড়গপুর। খড়গপুর থেকে। আচ্ছা বলুন, এবার আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। 26 বছর বয়স। সমস্যা হচ্ছে ঘুমের মধ্যে কথা বলি, যার জন্য পাশে যে শুয়ে থাকে ওর ডিস্টার্ব করে। আচ্ছা আচ্ছা, এটা কি মানে সব সময় হচ্ছে নাকি হঠাৎ করে দেখা দিয়েছে? অ্যাকচুয়ালি এটা ছোটবেলা থেকেই আছে এটা। আচ্ছা, আপনার ঘুমটা কেমন হয়? ঘুম খুব ভালোই হয়, কিন্তু ঘুমের মধ্যে আমার সব কিছু খেয়াল থাকে না, কিন্তু যারা রুমের যারা থাকে ওরা বলে যে খুব চিৎকার করি, কথা বলি, আচ্ছা হাসি, কান্না করি, এইসব করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন, অ্যাকচুয়ালি এটা কোনো রোগ নয়, ঠিক আছে। এটা কি হচ্ছে, আপনার যে ঘুম হয় না, যে কোনো মানুষের ঘুমের কতগুলো স্তর থাকে। একটা ঘুমের দেখবেন স্তর থাকে, আপনি কোনো আওয়াজ পেলেন, টক করে আপনার ঘুমটা ভেঙে গেল। আরেকটা লেভেল থাকে যখন আপনি স্বপ্ন দেখেন। এটা হচ্ছে আপনি যেই লেভেলটা আপনার ঘুমটা হয় আপনি বুঝতে পারেন না, কিন্তু আপনার যে স্টেজটা থাকে সেটা আপনার স্বপ্ন দেখার মতো স্টেজ। মানে অনেক কিছু ভাবনা চিন্তা সেই সময় চলে আসে আপনার অজান্তেই। ধরুন সারাদিনে যা করেছেন বা সারাদিন যা ভেবেছেন বা কিছু দেখেছেন, সেটা যে সেদিনেরই হবে তা নয়, আগেরও কিছু হতে পারে, আগেও দেখেছেন। আপনি ধরুন হাসছেন, তার মানে আপনি মজার কিছু একটা কোনো সময় সেই মুহূর্তে আপনার মাথায় চলে এসছে, যেটার জন্য আপনি হাসছেন। দেখবেন এটা আপনার যেমনি বড় বয়সে হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি হয়। কারণ কি, এটা সেই মুহূর্তে তার ব্রেন কিছু সেন্স করেছে যে মজার কিছু সে দেখতে পাচ্ছে বা ফিল করছে সেই সময়। আরেকটা স্টেজ থাকে যখন এইসব কিছু হয় না, একেবারে যেটা আমরা বলি একেবারে ডিপ ঘুম, গভীর ঘুম, সেই স্টেজে কিন্তু কোনোদিন কোনো মানুষ স্বপ্ন দেখে না, ঠিক আছে। তো এটার জন্য কি করতে হবে, আপনার আসতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে। আপনি ভাবছেন যে আপনার ঘুমটা খুব ভালো হচ্ছে, কিন্তু আপনার ঘুমটা ঠিক ডিপ লেভেলে হয়তো যাচ্ছে না, বা যখনও যাচ্ছে হয়তো তাড়াতাড়ি চলে আসে। এবার আপনার সাথে যারা থাকছে তাদের সাথে ধরুন আপনার সাথে যিনি ঘুমন তাদেরকে বলবেন যে আমি কি কথা বলি, বা যদি সম্ভব হয় তাদেরকে নিয়েও আসতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা কিছু প্রশ্ন করলে জানতে পারবো যে অ্যাকচুয়ালি কিসের থেকে হচ্ছে, বা আপনার ভেতরে কোনো একটা সমস্যা আছে কিনা, যেটা হয়তো আপনি বুঝতে পারছেন। অনেক সময় কি হয়, অনেকে ঘুমের মধ্যে খুব স্বপ্ন দেখে ফেলে যে সে ভয় পেয়ে যায়, তার মানে তার লাইফে কিছু ভয়ের ঘটনা রয়েছে। তো হয়তো আপনি ওটা জানেন না, কিন্তু আপনার সাথে যখন আমরা কথা বলবো তখন আপনাকে প্রশ্ন করলে বেরিয়ে আসবে যে আপনার কোনোদিন একটা বা অনেক কিছু খুব বেশি ভয়ের কিছু আপনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন, মানে আপনার জীবনে ঘটেছে, সেইটাই আপনার কিন্তু ঘুমের ঘরে চলে আসে, তার জন্য আপনি ভয় পেয়ে জেগে যান। এরকম অনেক কিছু আছে, আনন্দ হোক দুঃখ হোক সবকিছু কিন্তু এরকম রিলেটেড যে স্বপ্নগুলো আমরা দেখি। তো ঘাবড়ানোর কিছু নেই, একবার চলে আসুন, এসে আমাদের সাথে কথা বলতে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনে সুস্থতার চাবিকাঠি। এরকম বহু মানুষ হয়তো আপনাদের আশেপাশে রয়েছেন যারা হয়তো বিভিন্ন বছর ধরেই বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, বহু চিকিৎসা করেছেন, আলটিমেটলি নেট ফল জিরো।
তাদের কাছেই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা অব্যর্থ মলমের মতন কাজ করবে। কারণ যখনই আপনারা এই হেল্পলাইন নাম্বারে ফোন করছেন তখনই কিন্তু আপনারা যুক্ত হয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সঙ্গে। আর এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু আমাদেরকে বোঝাচ্ছেন যে আমরা কি করে আয়ুর্বেদকে পাশে নিয়ে আয়ুর্বেদকে সাথে নিয়ে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারি। তাছাড়া আপনারা প্রত্যেকেই জানেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডাক্তারবাবুরা কিন্তু অত্যন্ত আধুনিক আয়ুর্বেদ পদ্ধতিতেই চিকিৎসা করে থাকে। এখানকার লাইলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যা আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো শারীরিক সমস্যারই সমাধান করতে সক্ষম। শুধুমাত্র যে বাহ্যিক শারীরিক সমস্যা তা কিন্তু একদমই নয়, আপনাদের আভ্যন্তরীণ যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু সমাধান রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের কাছে, যাকে বলে একদম রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্টই করে থাকেন এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা। তাই যখনই আপনারা ভাবছেন যে শারীরিক সমস্যা হচ্ছে কিংবা এই শারীরিক সমস্যা আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আপনারা অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা আছে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই যুক্ত হতে পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিকের সাথে। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? নমস্কার, আমি দোয়াল দে বলছি দক্ষিণ মাঠ থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার হাত ভেঙে গিয়েছিল, তা হাতটা আছে এখন যন্ত্রণা হয়। আপনার কে গিয়েছিল বললেন? আমার হাত ভেঙে গিয়েছিল। আচ্ছা, আপনার হাতটা ভেঙে গিয়েছিল, সেটাই এখন মাঝে সাথে যন্ত্রণা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনার হাতটা কতদিন আগে ভেঙেছিল? হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। 1 বছর। আচ্ছা, আপনার বয়সটা কত? বয়স 25 বছর। 25 বছর। তো আপনি এর জন্য কি ডাক্তার দেখিয়েছেন নাকি না কোনো পরামর্শ নেননি আর? দেখিয়েছিলাম, ফের ওষুধ খাচ্ছিলাম, কিন্তু তার সত্ত্বেও কোনো সলভ হয় না। না আচ্ছা, আপনি শুনুন। যে ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তার আপনার ভেঙে গেছিল, প্লাস্টার নিশ্চয়ই হয়েছে, প্লাস্টার বা কোনো অপারেশন হয়েছে কি? অবশ্যই না, প্লাস্টার করে দিয়েছিলাম। প্লাস্টার করে দেওয়ার পর যখন ডাক্তারবাবু আবার এক্সরে করে দেখে নিয়েছে ওটা জুড়ে গেছে কিনা? একটু করে দেখেছে, ঠিকঠাক আছে বলেছিল, কিন্তু তার সত্ত্বেও যেন আমি তো ব্যথা পাচ্ছি না, সেই জন্য আমি ভাবলাম যে আয়ুর্বেদিক চিকিৎসা দেখি। আচ্ছা, মানে আপনার এখনো ব্যথাটা হচ্ছে বলে আপনি দেখাতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনার যেসব রিপোর্ট আছে, ঠিক আছে, ডাক্তারবাবুরা যেসব এক্সরে করিয়েছে হাত ভাঙার আগে বা হাত ভাঙার পরে, সবগুলো নিয়ে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। আমরা দেখে নেব যে রিপোর্টে কি আছে, কি হয়েছিল, এখন কি কন্ডিশনে আছে, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে ব্যথাটা কিন্তু কমে যাবে। অনেকের হাতে দেখা যায় যে লক হয়ে যাচ্ছে, পুরো হাতটা খুলছে না, সেটা কি খোলা সম্ভব কিনা সেটা আমাদের কাছে এলে আপনি জানতে পারবেন, বা ব্যথাটা কেন হচ্ছে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্ডসটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াবাসীরা পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাবাসীরাও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আপনারা মেছেদাতে পাবেন ডক্টর বি শর্মাকে। রামনগর নতুন যে চেম্বারটা খুলেছে সেই ক্লিনিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে। আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরে পাবেন ডক্টর বি শর্মাকে আবারও পেয়ে যাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, ঝাড়গ্রামে পাবেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাবেন ডক্টর বি শর্মাকে, বনগাঁতে পাবেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাবেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে কিন্তু আবারও আপনারা পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, এবার আপনারা কিন্তু বহরমপুরেও পাবেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাবেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পাবেন ডক্টর এস ঘোষালকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গৌহাটিবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে এবং
জামশেদপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এস ভাদুরীকে। আর কিন্তু কলকাতাবাসীদের জন্য সত্যি সত্যি একটা সুখবর, কারণ আবারও কিন্তু সানডেতে ডক্টর বি শর্মা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এসসিএমও কিন্তু আবার কিন্তু সেখানে স্পেশাল চেম্বার করবেন। তাই যারা যারা ইতিমধ্যেই দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বি শর্মাকে দেখাতে পারেন। অবশ্যই কিন্তু স্যারকে দেখানোর আগে আপনারা প্লিজ নিচের হেল্পলাইন নাম্বারে একটু কাইন্ডলি ফোন করে নেবেন যে কখন কোন সময় আপনারা ডক্টর বি শর্মাকে পাবেন। আপনাদের কিন্তু আবারও একবার বলে দিচ্ছি, কলকাতায় কিন্তু স্পেশাল চেম্বার সানডেতে রাখছেন ডক্টর বি শর্মা। তো আপনারা যারা যারা ইতিমধ্যেই দেখাতে চাইছেন তারা কিন্তু প্লিজ একটু আগে থেকেই হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন, কারণ স্যারকে আপনারা কখন কোন সময় পাচ্ছেন তার জন্য কিন্তু আপনাদের নিচে এই হেল্পলাইন নাম্বারটা। আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা চেষ্টা করে যাচ্ছেন এবং যাতে আপনারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন ফিরে পান। আমরাও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছি যে আপনারা সুস্থ থাকুন এবং আগামী পরবর্তী জীবনটা এগিয়ে যান। কিন্তু অসুস্থ হলে তার জন্য তো একটা নিষ্পত্তির দরকার, একদমই তাই। কারণ অসুস্থতা নিয়ে তো আমরা বেশি দিন চলতে পারি না, কারণ আমাদের আগামী পরবর্তী কাজগুলোও তো করতে হবে। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন এটাই কিন্তু বোঝাচ্ছেন এবং সবসময় কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আয়ুর্বেদকে আমরা সাথে নিয়ে কিভাবে আগামী পরবর্তী জীবনটা একটু সুন্দর করে কাটাতে পারি। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, বেসিক্যালি কোন ভিটামিনের অভাবে স্কিনজনিত সমস্যা দেখা দেয় যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের একটা পার্টিকুলার ভিটামিনের জন্য কিন্তু আমাদের স্কিনের যে আপনি যেটা বলতে চাইছেন, আমাদের ভিটামিন সি, ভিটামিন ই এগুলোর উপরে কিন্তু আমাদের নজরটা বেশি রাখতে হবে, ঠিক আছে? কারণ আমাদের যে স্কিনের কোয়ালিটি, আমি যেটা বলছিলাম ইনফেকশনের ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। আর যে আমার স্কিনের যে বিউটিফিকেশনটা দরকার, যে আমার স্কিনটা যাতে সুন্দর থাকে, হেলদি থাকে, তার জন্য কিন্তু আমাদের ভিটামিন সি, ভিটামিন ই এগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। এগুলো আপনি বিভিন্ন যদি শাকসবজি খাচ্ছেন, দেখুন পার্টিকুলার একটা নিয়ে খেলে হবে না যে এই ফ্রুটসটা আপনার জন্য ভালো, খালি তা নয়। কারণ প্রত্যেকটা ফলের মধ্যে বা একটা সবজির মধ্যে একটা মিনিমাম কোয়ান্টিটি থাকে, সেগুলোকে আপনি ওইভাবে মেপে আপনি খেতে পারবেন না। কারণ আপনি যতটা ধরুন 1 mg দরকার, ঠিক আছে? এবার আপনি 1 mg আপনি তো তাহলে সারা বই খুঁজতে হবে কোনটা রয়েছে, কারণ ওইভাবে করে কেউ খেতে পারে না। এবং যতটা খাবেন পুরোটাই যে বডিতে অ্যাবজর্ব হবে তা হবে না, ঠিক আছে? আপনার কি করতে হবে সবচেয়ে সুন্দর করে জিনিসটাকে বোঝার জন্য, যত রকম ফ্রুটস আছে তার মধ্যে যেগুলো দেখবেন বেশি আমাদের সাইট্রাস ফ্রুটস বলে, মানে টক জাতীয় ফলগুলো। টক বলতে আপনি সেখানে অলিভও পাচ্ছেন, ঠিক আছে? মানে জলপাইও পাচ্ছেন, সেখানে টক জাতীয় মৌসুমিও পাচ্ছেন, বাতাবি লেবুও পাচ্ছেন, ঠিক আছে? তো এরকম লেবু পাচ্ছেন, কি বলে কমলা লেবু পাচ্ছেন। আপনার যেগুলো পাচ্ছেন যতগুলো, সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে। আজকে একটা খেলেন, কালকে একটা খেলেন, পরশুদিন একটা খেলেন, এইভাবে। এমনকি আবার ভিটামিন সি সেটা কিন্তু পেয়ারাতেও আছে। তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে, কারণ একদম নির্দিষ্টভাবে মানে নর্মাল ভাবে একজন মানুষ কিন্তু সেভাবে খেতে পারে না যে আমার এত। সেটা কে খাবে? যে অসুস্থ হয়েছে একটা, তখন তো তার জন্য কিন্তু মেডিসিনের প্রিপারেশনে আমাদের বিভিন্ন জিনিস দিতে হবে। আমাদের আয়ুর্বেদেতেও রয়েছে বিভিন্ন ধরনের খাদ্য খাবার, যেগুলো দিলে তার সেই ঘাটতিটা পূরণ হবে। কিন্তু একজন নর্মাল মানুষ স্কিনকে ভালো রাখার জন্য এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফল খাবে। আরেকটা হচ্ছে কি ভেজিটেবলস, বিভিন্ন ধরনের শাকসবজি, সেটার মধ্যেও কিন্তু আমাদের খেতে হবে। তাহলে দেখবেন আপনার ভিটামিন সি আর ভিটামিন ই এগুলোর মাত্রাগুলো কিন্তু আপনার ঠিক থাকবে, আপনি বুঝতেই পারবেন। বেগুনেও কিন্তু ভিটামিন সি আছে, কাঁচা লঙ্কাতেও রয়েছে। এই যে এগুলো আমরা যে সাধারণত ভিটামিন সি ভাবলেই আমরা ভাবি যে টক ফল, শুধু তাই নয়, সাইট্রাস ফ্রুটসে বেশি থাকে, কিন্তু এগুলোতেও রয়েছে। তো এইভাবে করে যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে সব রকম সবজি আমার খাদ্যের মধ্যে রাখি, সব রকম ফ্রুটস যদি আমার খাদ্যের মধ্যে রাখি, তাহলে কিন্তু দেখা যাবে আপনার কিন্তু স্কিন ভালো থাকছে। আর তার সাথে বেশিরভাগ ক্ষেত্রে আবার দেখা যায় যে বেগুন খেলেও অনেকের অ্যালার্জি জনিত সমস্যা, ওটা আলাদা ব্যাপার। মানে আমি তখন কি আমরা অ্যাভয়েড করতে পারি? সেই জাতের অবশ্যই সেটা তো করতেই হবে। এটার জন্য আপনার দেখতে হবে, দেখুন আমি এটা বললাম কিসে পাওয়া যায়, আমি খাওয়ার কথা বলিনি, ঘুরিয়ে ফিরিয়ে সবই খেতে হবে। এবার আপনি বুঝবেন কিভাবে যে কোন খাদ্যটা আপনার জন্য মানে অনুপযুক্ত। সেটা কি করবেন? দুটো জিনিস হয়। যে খাবারটা আপনি নজর রাখতে পারবেন যে এই খাবারটা খেয়ে, দেখুন চিংড়ি মাছ, ডিম, বেগুন, কাঁকড়া এইগুলো তো আমরা কমন জানি, ঠিক আছে? এগুলো তা বলে সবার জন্য কিন্তু স্কিনের প্রবলেম হচ্ছে না, এগুলো কারো কারো জন্য হয়।
আবার কারো কারোর জন্য এমনও অ্যালার্জি আছে, ধরুন রুটি খেলেও অ্যালার্জি হচ্ছে, মুসুর ডাল খেলেও অ্যালার্জি হচ্ছে, আনারসেও অ্যালার্জি হচ্ছে। আপনি কিভাবে জানবেন? হয় আপনার একটা টেস্ট করাতে হবে, স্যাট টেস্ট বলে, যেটার রিপোর্টে আপনি দেখতে পারবেন আপনার জন্য কোন কোন খাবারগুলো চলবে না। তার মধ্যে যদি বেগুন থাকে বেগুন চলবে না, যদি অন্য কোনো খাবার থাকে যেটা আমি ভালো বলছি সেটা চলবে না। আর হচ্ছে না, আরেকটা করতে হবে, দেখতে হবে আপনার অ্যালার্জির মাত্রাটা কত আছে। যদি আইজি একটা রিপোর্ট আমরা করে নিই তাহলে অ্যালার্জির মাত্রাটা বোঝা যায়। ওই রিপোর্টটা করে দেখে নিতে পারি আমাদের কতটা অ্যালার্জির মাত্রা আছে, সেইটাকে কিন্তু আমরা ট্রিটমেন্ট করে লাইফস্টাইল চেঞ্জ করে ওটাকে কমিয়ে আনতে পারি। তাহলে দুটো জিনিস যদি মানে ঠিক থাকে, খাদ্য তালিকার সাথে সাথে আমাদের এই অ্যালার্জি টেস্টটা করি নাও একটু ভালো, তাহলে আমরা একটু আরেকটু বেটার ভাবে খাওয়া দাওয়াটা করতে পারবো আর কি। হ্যাঁ, যদি আপনার থাকে, যদি আপনার কোনো সিমটম থাকে, চট করে ঠান্ডা লেগে যাচ্ছে, দেখা যাচ্ছে গায়ে বেশি বেশি চুলকনির প্রবলেম হচ্ছে, র্যাশ উঠে যাচ্ছে খুব তাড়াতাড়ি, তাহলে বুঝতে হবে যে আপনার এই প্রবলেমগুলো আছে। ঠিক আছে, তখন ওই টেস্টটা করতে হবে। এগুলো আগে আপনারা করার দরকার নেই, আগে আমাদের কাছে আসুন, আমরা দেখবো, দেখে যদি মনে করে আপনাকে টেস্ট করাতে হবে তাহলে টেস্ট করাবো, না হলে আমাদের কাছে সাধারণভাবে ট্রিটমেন্ট নিলেই কিন্তু এগুলো সেরে যায়। আমাদের এখানে হাজার হাজার লাখ লাখ পেশেন্ট এত বছরে আমরা দেখে নিয়েছি, তার মধ্যে অনেকেরই মানে আইজি রিপোর্টে দেখা যাচ্ছে 1500, 2000, মানে 2000 মানে কি 2000ই যে তার আছে না, তার থেকে আরো বেশি আছে। তার কাছে ওই মেশিনটা হয়তো যেখানে টেস্ট করিয়েছে সেটা 2000 ক্যাপাসিটিটাই দেখতে পারে, এরকম ব্যাপার আছে। তো সেগুলো আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে, তারা নর্মাল হয়ে যে তার জন্য বিশাল তার কাঠখড় পড়াতে হচ্ছে তা না। প্রপার একটা সিস্টেমেটিক লাইফস্টাইল আমরা বলে দিচ্ছি, তার সাথে সাথে আমাদের নিজেদের যেসব ঔষধ আছে সেগুলো দিচ্ছি, সেগুলো যখনই তারা খাচ্ছেন আস্তে আস্তে কিন্তু তারা সুস্থতার দিকে ফিরে যাচ্ছে। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? করোনাতে কেটে গিয়েছে স্যার, যেটা আমরা আলোচনা করছিলাম আর কি। তো এই রকম যে শারীরিক সমস্যাগুলো রয়েছে, তো তার জন্য এনবিপি তে কি চিকিৎসা রয়েছে, যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, এনবিপি তে কিন্তু আয়ুর্বেদের সব রকম চিকিৎসাই রয়েছে যে কোনো রোগের জন্য। আর সব রকম চিকিৎসা কি হয়, জেনারেলি দেখবেন আমরা দেখি বিভিন্ন চেম্বারে শুধু ঔষধ দিয়ে চিকিৎসা করা হয়। আমাদের এখানে শুধু খাবার বড়ি নয়, খাবার ঔষধ নয়, তার পাশে আরো কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলো কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। একজন আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির দ্বারা একজনকে সুস্থ করার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস দরকার। শুধু প্রেসক্রিপশন লিখে ওষুধ দিয়ে দিলে কিন্তু সবার জন্য সেটা খুব উপকারী হয় না। তার জন্যই অনেকে দেখবেন বলে আমি আয়ুর্বেদ দেখিয়েছিলাম এক জায়গায়, সেখানে কিন্তু ভালো ফল পাইনি, আপনাদেরকে টিভিতে দেখে এসেছি আপনাদের কাছে। তারা কিন্তু অনেক আশা নিয়ে আসে। যখন আমাদের কাছে কেউ এতটা ভাবে মানে নিজেকে সারেন্ডার করে দেয়, যে আশা নিয়ে আসে যে আমি এখানে গেলে সুস্থ হয়ে যাব, আমাদেরকে দেখেছে তারা খুব এক একটা মনে বিশ্বাস জন্মেছে। আমরা বিভিন্ন পেশেন্টদের ফিডব্যাক দেখাই, পেশেন্টরা কি বলছে সেগুলো দেখে তাদের ভরসা হয়েছে আমাদের কাছে আসার জন্য। তারা যখন একটা আশা নিয়ে আসবে তাদেরকে কিন্তু নিরাশা করা চলবে না। এখানে শুধু ওষুধ বিক্রি করা আমাদের কোনো উদ্দেশ্য না। আমরা মানুষকে পরিষেবা দিতে চাই এমন, যাতে সে আরো 5 জনকে গিয়ে বলে এই জায়গায় যাও, এনবিপিতে যাও, তাহলে তোমার কিন্তু সমস্যার সমাধান হবে। এরকম অনেক আমাদের পেশেন্ট আসে যারা এই ফিডব্যাক নিয়ে আসে। এখানে ওষুধের পাশাপাশি পঞ্চকর্ম রয়েছে, যোগা রয়েছে, লাইফস্টাইল ম্যানেজমেন্ট রয়েছে, সব নিয়েই কিন্তু একজন ব্যক্তি সুস্থভাবে বেঁচে থাকতে পারে। যে সকল মানুষরা সত্যি সত্যি চাইছেন আগামী এবং পরবর্তী জীবনটা একটু সুন্দর করে কাটাবেন, কিংবা নিজেদের প্রিয়জনের সঙ্গে একটু ভালোভাবে কাটাবেন, তারা কিন্তু অবশ্যই হাত ধরতে পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। কারণ এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আপনাদেরকে পরামর্শ দিচ্ছেন, এবং যাতে আপনারা আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটাতে পারেন। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকল অনেক ভালো থাকবেন, নমস্কার।